প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেনারেশন টিবিএস কারেন্ট অ্যাফেয়ার্স। এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আলোচনা অনুষ্ঠান। সপ্তাহে দুদিন আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সামনে এসে থাকি। আমি জয় মামুন আছি অন্য দিনের মতো আজকেও আপনাদের সঙ্গে। আর আলোচনার জন্য যে অতিথিরা আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তিনি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট এবং তিনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে কাজ করে থাকেন। এবং আছেন কানাডা প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগর, তিনি কানাডা থেকে প্রকাশিত নতুন দেশ পত্রিকার সম্পাদক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে দুর্নীতি এবং অর্থ পাচার। আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি বাংলাদেশের অনেক ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অর্জিত বা আয় করা অর্থ তারা বিদেশে পাচার করে থাকেন। এবং সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ কি বলে এটিকে বোমা ফাটানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কানাডায় যেসব লোকজন টাকা পাচার করেছেন তাদের অধিকাংশই হচ্ছে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ বরং তুলনামূলকভাবে কম। এটি যে কোনো টাকা পাচার, যে কোনো অন্যায়, যে কোনো দুর্নীতি আপত্তিকর, কিন্তু সরকারি কর্মচারীদের দুর্নীতির মাত্রা এই পরিমাণ বেড়ে গিয়েছে যে এটি আরো বেশি মাত্রায় ভয়াবহ রকমের আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। সেই কারণেই আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন সকলেই, যে দর্শকরাও জানেন নিশ্চয়ই, যে হাইকোর্ট, আমাদের উচ্চ আদালত সরকারের কাছে সময় দিয়েছে সরকারকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা দেওয়ার জন্য, যে কারা কারা কোন কোন সরকারি কর্মকর্তা কর্মচারী কানাডায় টাকা পাচার করেছে তাদের তালিকা চেয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমি প্রথমেই ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু সুশাসনের জন্য নাগরিকের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, কথা বলে আসছেন, রাজপথে লড়াই করে আসছেন এবং টেলিভিশনে গণমাধ্যমে লেখালেখি করছেন, কথা বলছেন, আপনার কাছ থেকেই শুনতে চাই আসলে যে বাংলাদেশে এই যে সাম্প্রতিক যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি টাকা পাচারের, অর্থ পাচারের, এটি এটি আসলে কি বেড়েছে, কতখানি বেড়েছে, বা আপনাদের কাছে কোনো তথ্য পরিসংখ্যান উপাত্ত আছে কিনা? আমাদের কাছে তথ্য নেই এটা, ওই যে এমনকি সরকারের কাছেও তথ্য নেই। এটা যদি তথ্য বের করতে হয় তাহলে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং সরকারকে এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে। গোয়েন্দা সংস্থা এবং সরকারের বিভিন্ন রকম যেই সকল বিদেশি রাষ্ট্রের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই তথ্য সংগ্রহ করতে হবে। তাই আমাদের কাছে নাই, কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা এই কিছু তাদের অনুমান ভিত্তিক বহুলাংশে তথ্য প্রকাশ করে থাকে, এই পাচারের তথ্য প্রকাশ করে থাকে। তো এটা অর্থ পাচার একটা গুরুতর অপরাধ। এর মাধ্যমে আমরা অতীতে দেখেছি, আমি একজন অর্থনীতিবিদ হিসাবে, যে অনেক দেশেই, যেমন ব্রিটিশ, তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে শোষণ করে মানুষকে বিভিন্নভাবে ঠকিয়ে, লুণ্ঠন করে তারা অর্থ করে নিয়ে তারা সে দেশকে গড়ে তুলেছে এবং সে দেশের সেই অর্থনৈতিক কাঠামো, শিল্পায়ন সবকিছু হয়েছে এই লুণ্ঠনের অর্থ করে দিয়ে। আর আমরা এখানে অনেকে সৎ পথে আয় করে কিংবা অসৎ পথে আয় করে, বিশেষত অসৎ পথে যারা আয় করে তারাই বিদেশে নিয়ে যাচ্ছি এই যে অন্যায়ভাবে। ন্যায়সঙ্গত হয়ে নিলে তো কোনো সমস্যা নেই, অন্যায়ভাবে নিয়ে যাচ্ছি। যার ফলে যেটা ঘটছে, এটা হলো তারা তো অপরাধী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। আর একই সাথে যে আমরা এই অর্থ যদি এখানে, যে অন্যায় করে অর্জিত অর্থ যদি এখানে বিনিয়োগ হতো, তাহলে আমরা আমাদের অর্থনীতি চাঙ্গা হতো, মানুষ এর সুফল পেত। তো আমরা সুফল থেকে বঞ্চিত হচ্ছি, একটা অপরাধী কর্মকাণ্ড হচ্ছে। আর আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, যে সেটা হলো এই ছোট ছোট অপরাধ করে, বড় অপরাধ করে, কিন্তু বড় অপরাধী যারা, অর্থাৎ বিরাট বিরাট অঙ্কের যারা এই অর্থ পাচার করে, তারা বিরাট অঙ্কের, বিরাট বড় দুর্নীতির সাথে যুক্ত। বড় দুর্নীতির সাথে একটা ওই যে
আতাত আতাতের ভিত্তিতে বড় দুর্নীতিগুলো হয়। সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এদের আতাতেই বড় বড় দুর্নীতি হয়। এবং তো এই বিদেশে অর্থ পাচার বিভিন্নভাবে হয়। একটা হলো যে ওই যে বিভিন্ন রকম বড় বড় কেনাকাটা সরকারি, বিশেষত সরকারি কেনাকাটায় ওখানে কিকব্যাক হয়, কিকব্যাক পায়। ওগুলো বাইরে ব্যাংকে জমা হয়। অথবা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে হয়। তারপর হুন্ডির মাধ্যমে হয়। সো বিভিন্নভাবে এগুলো ঘটে। তো আপনি যেটা যেই আজকের যেই আলোচনা যে দুর্নীতি, অর্থ পাচার এর সাথে সম্পর্ক আছে। যারা অন্যায় দুর্নীতি করে অর্থ করি আ আয় করে সেগুলো অনেক ক্ষেত্রে পাচার করে, অধিকাংশ ক্ষেত্রে পাচার করে। আর এর সাথে আরেকটা জিনিস যদি যুক্ত হয়, যে আ সন্ত্রাস আ এবং অপরাধী কর্মকাণ্ড। না, এখন সেই যে প্রসঙ্গে যাবার আগে আমরা একটু এইখানেই থাকতে চাই। আমি আমি জাস্ট একটা বাক্যে শেষ করছি। যে তাহলে ওই যে ওয়ারলর্ড সৃষ্টি হবে। তখন কিন্তু এগুলো সংগ্রহ তখন দ্যাট উইল বি এ ডেঞ্জারাস ব্রু, এবং ওটা আমাদেরকে চরম ওই যে সংকটের দিকে নিয়ে যাবে। আমরা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে যাব। আমি শওকত আলী সাগরের কাছে আসতে চাই। সাগর, আপনি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন, সেখানে সাংবাদিকতা করছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও আপনার যোগাযোগ আছে, এখানকার খোঁজ খবরও আপনি রাখেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি সম্প্রতি, যে কানাডা একটা টাকা পাচারের নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে আমাদের দেশের দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, যেভাবেই বলি না কেন, যেটি ডক্টর মজুমদার বলছিলেন যে অসৎ উপায়ে অর্থ। তো কানাডায় এই বিষয়ে কোনো নিয়ম কানুন কি আছে, যে যে কেউ চাইলেই যে কোনো ভাবে টাকা নিয়ে সেখানে জমা রাখতে পারবে, এটির জন্য কোনো উৎস বা কোনো কিছু ডিক্লেয়ার করতে হবে না? বিষয়টা ঠিক এরকম না যে কানাডাতে যে কেউ চাইলে যে কোনো পরিমাণ টাকা নিয়ে আসতে পারে, বিষয়টা এরকম না। এখানে অবশ্যই কঠিন নিয়ম কানুন আছে, কিন্তু বিষয়টি হয় কি, বাংলাদেশ কিংবা বিশ্বের অন্যান্য দেশ থেকে যে টাকাটা, আমরা যে পাচারের কথা বলছি, পাচার হয়ে যে টাকাটা আসে সেই টাকাটা হোম কান্ট্রি থেকে বের হয় হচ্ছে এক উপায়ে, কিন্তু হোস্ট কান্ট্রি যদি বলি, আমি যদি কানাডাকে হোস্ট কান্ট্রি বলি, কানাডাতে কিন্তু ঢুকে ২ টা প্রক্রিয়া। একটা ঢুকে কিন্তু ব্যাংকিং ব্যবস্থায়। ধরেন বাংলাদেশ থেকে কিছু টাকা, এখন যেটা হয় আমরা যেটা শুনি আরকি, যে শ্রীলঙ্কা অথবা নেপাল অথবা ইন্ডিয়া গেল। তারপর সেখান থেকে মিডল ইস্ট থেকে আপনি ধরেন যে আমার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আছে। ব্যবসা প্রতিষ্ঠানের একটি মোটা অঙ্কের টাকা ধরেন লেনদেন করা যায় ব্যাংকিং ব্যবস্থায়। এবং সেই টাকাটা সেইখান থেকে দুবাই কিংবা মিডল ইস্টের কোনো একটা ব্যাংক থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে, আমার কানাডাতে আরেকটি রেজিস্টার্ড ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি ব্যবসা করি বা না করি, আমার নিবন্ধিত একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তার অ্যাকাউন্টে ধরেন আমার কানাডা গভর্নমেন্ট হয়তো $150,000 অথবা $300,000 অ্যালাউ করে কোনো একদিনে অথবা সপ্তাহে। সো ওই তার মধ্যে দিয়ে চলে আসে। কানাডা গভর্নমেন্ট যেটা দেখতে চায় যে এই টাকাটা যে কান্ট্রি অফ অরিজিন এর ট্যাক্সড কিনা। এখন বাংলাদেশ থেকে যেটা খুব সহজ হয়ে যায় যে হ্যাঁ, যেকোনো বিষয়ে যেকোনো, বাংলাদেশে খুব সহজে ডেথ সার্টিফিকেটও পাওয়া যায়, মামুন এরকম নিউজ সংবাদপত্রে হয়েছে। ফলে বাংলাদেশ থেকে যে টাকাটা বের হয় কিংবা বাংলাদেশ থেকে যারা পাচার করেন, তারা এই ধরনের কাগজপত্র খুব সহজেই বের করেন। আর এখানে যেটি হয় যে তারা কাগজ দেখে। যখন কাগজ দেখে, সে কাগজের উপর ভিত্তি করে তারা মনে করে ওকে ফাইন। কিন্তু নানা কারণে আলাপ আলোচনা যেহেতু উঠেছে, প্রশ্ন উঠেছে, কানাডিয়ান গভর্নমেন্টও কিন্তু স্ট্রিক্ট করতে শুরু করেছে। কানাডাতে একটি সহজ উপায় ছিল যে যাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এখানে ইনভেস্টর ক্যাটেগরিতে একসময় ইমিগ্রেন্ট হওয়া যেত কানাডাতে। সেইটি কিন্তু বন্ধ হয়ে গেছে। ফেডারেল পর্যায়ে কানাডা গভর্নমেন্ট সেটি বন্ধ করে দিয়েছে, এবং যখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন পাইপলাইনে যেসব অ্যাপ্লিকেশন ছিল, তাদের জমা হওয়া টাকা ফেরত দিয়ে তাদের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। কানাডা বলেছে যে না, ইমিগ্রেশন এই ইনভেস্টর ক্যাটেগরিতে আমরা আর কোনো ইমিগ্রেন্ট নিচ্ছি না। কয়েকটি প্রভিন্সকে আলাদা করে তাদের চাহিদা অনুসারে এই সুযোগটি দেওয়া হয়েছিল। মামুন, আপনি জানেন যে আমরা গত বছরের শেষ দিকে এখানে প্রবাসী বাংলাদেশিরা একটি সামাজিক আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের সঙ্গে আমি নিজেও আছি একজন কর্মী হিসাবে। ঠিক সেই সময় আমরা দাবি করি না যে আমাদের আন্দোলনের কারণে কুইবেক সরকার এটি বন্ধ করেছে, কিন্তু আমরা যখন আন্দোলনটা শুরু করি সেই সময় আবেদনপত্র গ্রহণের সময় ছিল। কিন্তু ঠিক সেই সময়ই যখন আবেদনপত্র গ্রহণ শুরু হবে, কুইবেক সরকার বলেছে আমরা এই বছর কোনো আবেদন নিচ্ছি না। ফলে গত বছর, আর এই বছর তো হয়ই নাই। ফলে গত বছর থেকে কুইবেকও কিন্তু ইমিগ্রেশন, যে ইনভেস্টর ক্যাটেগরিতে যে ইমিগ্রেশন, সেটা বন্ধ হয়ে গেছে। এখানে আরো একটি বিষয় আমি বলি, যে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ সহ
ওই দেশের ব্যবসায়ী শিল্পপতি মোটা অঙ্কের টাকা এখানে ইনভেস্টমেন্ট করে কানাডাতে যারা ইমিগ্রেশন নিয়ে এসেছে ইনভেস্টর হিসাবে, কানাডা গভর্নমেন্ট একটা সময় তারা সিদ্ধান্ত নিল যে এই লোকগুলো যাদেরকে আমরা নিয়ে এসেছি তারা আসলে কি করছে আমরা একটু দেখতে চাই। তারা তখন তাদের ট্যাক্স ফাইল যখন টান দিল তখন দেখা গেল যে ইনভেস্টর হিসেবে যারা কানাডাতে এসেছে তাদের সিংহভাগ আসলে কানাডাতে ট্যাক্স একটা সিস্টেম আছে যে আমরা যারা সাধারণ নাগরিক অর্ডিনারি সিটিজেন যারা, আমরা সারা বছর এটা সেটা কেনাকাটার সময় নানা রকম আমরা ট্যাক্স দিই। বছর শেষে যখন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় তখন গভর্নমেন্ট দেখে যে তার ইনকাম লেভেল কত, তার ইনকাম কম কিনা। যাদের ইনকাম কম তাদেরকে ট্যাক্স রিটার্ন হিসাবে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ফেরত দেওয়া হয়। সেটি যাদের নিম্ন আয়ের মানুষ মোস্টলি তারা এই সুযোগ সুবিধাটা পায়। কানাডা গভর্নমেন্ট দেখলো যে নিম্ন আয়ের মানুষ যে ট্যাক্স রিটার্নের যে সুযোগ সুবিধাটা পায় এর বেশিরভাগ পাচ্ছে ইনভেস্টর হিসেবে যারা আসছে তারা। তার মানে তারা ইনভেস্টর হিসেবে কানাডাতে আসছে, কিন্তু এখানে এসে তারা কিছু তো করেই নাই, বরং গভর্নমেন্টের মানে নিম্ন আয়ের মানুষের জন্য যে সুবিধাটা আছে সেই সুবিধাটা তারা নিচ্ছে। এবং একই সঙ্গে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে বিভিন্ন দেশে টাকা পাচার, এই প্রশ্নগুলো দুটো মিলিয়ে কানাডা গভর্নমেন্ট সেটি বন্ধ করে দিয়েছে। আরো একটি নিয়ম যেটি কানাডাতে টাকা পাচারের বা আমরা যদি ব্ল্যাক মানি বলি বা অবৈধ মানি বলি, সেটির একটি বড় জায়গা সেটি কানাডা গভর্নমেন্ট নিজেরাও বলে, স্বীকার করে, সেটি হচ্ছে রিয়েল এস্টেট, বাড়ি কেনা বেচার ক্ষেত্রে। সেই সময় এটি একটা সুযোগ ছিল যে অনেকে হয়তো টাকাটা এনে ব্যাংক ব্যবস্থার বাইরেও টাকাটা এনে নানা সুযোগ কিছু ছিল লয়ার, রিয়েল এস্টেট ফার্ম তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে সেটা করে দেওয়ার জন্য। এখন আগামী বছরের জুন মাস থেকে রিসেন্টলি নতুন একটা আইন হয়েছে এইসব আলাপ আলোচনার মধ্যেই, যে যে রিয়েল এস্টেট ফার্ম এই বাড়িটা ক্লোজিং এর কেনা বেচার, তাকে কনফার্ম করতে হবে যে এই টাকাটা কোত্থেকে আসলো, এই টাকাটার বেনিফিশিয়াল ওনার কে, সেইটা যদি কোনো ধরনের সন্দেহ হয় তাহলে রিয়েল এস্টেট ব্রোকার বা এজেন্ট তাকে কনফার্ম করতে হবে যে এই টাকাটা সে চেক করেছে। ফলে আগামী জুন থেকে এই বাড়ির বাজারে যে কালো টাকার যে প্রবাহটা সেটা আরেকটু কঠিন হয়ে যাবে। তো সামগ্রিকভাবে কানাডাতে আমরা নিজেরাও খুব বেশি যে সন্তুষ্ট তা না, কিন্তু এই চাপটা তৈরি হচ্ছে কানাডা সরকারের উপরেও যে তোমাদের এখানে কিভাবে, আমরা বাংলাদেশের চাইতেও বড় একটি বিষয় আছে, সেটি হচ্ছে অন্য আমাদের পাশের আরেকটি দেশ আপনার চীন থেকে বা হংকং থেকে প্রচুর টাকা এখানে দেখা যায় যে পত্রপত্রিকায় নিউজ হয়েছে হাই স্কুলে পড়ে যে ছেলেটি তার নামে হয়তো $3 মিলিয়ন $4 মিলিয়ন একটি বাড়ি, যেহেতু ওখানকার ওদের টাকা আছে ওরা ওখানে ইনভেস্ট করতে পারে না, তারা টাকাটা এখানে রেখে ছেলেকে পড়তে পাঠিয়েছে। ফলে নানা দেশ থেকে যেহেতু কানাডাতে এই বিষয়টি হচ্ছে, এটি নিয়ে একটা চাপ তৈরি হয়েছে এবং গভর্নমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বলি যে এই সপ্তাহে যখন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, পররাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন যে 28 জনের একটি কেস তার কাছে আছে, ঠিক একই সময়ে কিন্তু ফিনট্র্যাক কানাডার যে সরকারি সংস্থাটি মানি লন্ডারিং দেখভাল করে, তারা 1581 জনের একটি তালিকা, আমি বলবো না যে 1581 জনই বাংলাদেশের, তারা সামগ্রিকভাবে 1581 জনকে মানি লন্ডারিং এর জন্য চিহ্নিত করেছে। তারা বলছে যে আমরা চিহ্নিত করেছি করে 1581 জনের তালিকা তারা পুলিশ এবং কানাডিয়ান ইন্টেলিজেন্সকে দিয়েছে যে টেক অ্যাকশন এগেইনস্ট দেম। সো কানাডিয়ান গভর্নমেন্টের এই তৎপরতাটা আছে। অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনি তো দুর্নীতি দমন কমিশনের কৌশলী হিসেবে কাজ করছেন, এইসব মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে সেগুলির ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই টাকা যারা পাচার করছে তাদেরকে শাস্তির আওতায় কিভাবে আনা সম্ভব হবে, আমাদের আইন কতখানি স্ট্রং, এবং পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? দেখুন, পাচার হওয়া টাকা আনা ফেরত আনা খুব কঠিন ব্যাপার না, বাট কিন্তু একটু সময় সাপেক্ষ। আপনারা জানেন যে 2012 সালের আগে ইউনাইটেড নেশনস কারাপশন এগেইনস্ট ক্রাইম, আনকাক আমরা যাকে বলি, সেখানে আমরা সিগনেটরিজ ছিলাম ওই কারণে। এবং একটা গ্রুপ আছে একমন্ট, ওই যেই ভদ্রলোক শওকত আলী সাগর সাহেব যেখানে বললেন কানাডাতে, সেখানে সর্বশেষ 2 জুলাই 2013-তে একটা বার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশকে 132তম সদস্য হিসেবে নেয়। আমাদের অ্যাপ্লিকেশন ছিল 2008 সালে, যখন মিস্টার সালিউদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। তখন বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই করে সদস্যপদ পাওয়ার জন্য, তখন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে 2 জুলাই 2013। এর মধ্যে 5 বছর তারা আমাদের পরীক্ষা নিরীক্ষা এখানে করেছে। আমরা ইন্ডেক্স গুলোতে কতটুকু ওভারকাম করলাম, এখানে টেরোরিজম কেমন, টেরোরিস্ট ফাইন্যান্সিং কেমন, এখানে ব্ল্যাক মানি কেমন, তাদের একটা রেটিং আছে। ওই রেটিং এ আমরা পাশ করি 2013 সালের 2 জুলাই। দুটো দেশের কল্যাণে স্পন্সর দেশ, একটা মালয়েশিয়া আর একটা থাইল্যান্ড।
তারা যদি আমাদের স্পন্সর না দিত তাহলে হয়তো আমরা পাস করতে পারতাম না। ওই আনকাক এগ্রিমেন্ট এবং একমন গ্রুপের মেম্বার হিসেবে 132তম মেম্বার হিসেবে আমরা পৃথিবীর যে কোনো দেশের কাছে তথ্য চাইতে পারি থ্রু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট। আর এই গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট 2012 সনে একটা আইন করেছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012। এখানে একজন সেন্ট্রাল অথরিটি থাকে, আগে ছিল অ্যাটর্নি জেনারেল অফিস, এখন হলো মিনিস্ট্রি অফ হোম। তার মাধ্যমে আমাদের যাদের সাসপিশিয়াস ট্রানজাকশন করে, ধরেন এই যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বললো 28 জনের নাম, উনি হয়তো প্রেডিকশনের মাধ্যমে বলেছে, উনি অথবা হাওয়ার উপর এটা শুনেছে, উনি যেভাবেই শুনুক, আমার ওনার শোনাটার শুধু আমি ততটুকুই নিব যতটুক আমার ইনভেস্টিগেশন ইনকোয়ারিতে কাজে লাগে। আমার সূত্র জানার কোনো দরকার নেই, আমার দরকার ক্রেডিবল এভিডেন্সের ভিত্তিতে ওই টাকাটার সন্ধান বের করে ব্যক্তিকে খুঁজে বের করা। সেখানে আমরা একমন গ্রুপের মেম্বার হিসেবে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় আমাদের দুর্নীতি দমন কমিশন থ্রু এমএলআর বিভিন্ন দেশে পত্র পাঠিয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, অস্ট্রেলিয়া, কানাডা, যে এদের তথ্যপাত্রগুলো আমাদেরকে দেন। আমাদের সেন্ট্রাল অথরিটির মতো সেই দেশের একটা সেন্ট্রাল অথরিটি থাকে প্রত্যেকটা দেশেই। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল অথরিটি, কোনো দেশের ইন্টেলিজেন্স এজেন্সি সেন্ট্রাল অথরিটি, তারা আমাদের তথ্যপাত্রগুলো তাদের সেন্ট্রাল এজেন্সিকে দেয়, দেওয়ার পরে সেগুলো আমাদেরকে পাঠায় থ্রু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আমরা যেই ডকুমেন্টটা পেয়ে যাই সেটা অ্যাডমিসিবল ইন এভিডেন্স, ওটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয় না, শুধু ডকুমেন্টটা কোর্টে এক্সিবিট করতে হয়। সেই জন্য আমাকে প্রসিকিউশন লঞ্চ করতে হয়, কোর্টের একটা ভার্ডিক্ট পেতে হবে। কোর্টের যদি আমরা ভার্ডিক্ট পাই, সে ভার্ডিক্টের মাধ্যমে আমরা তাদেরকে পাঠিয়ে দিই, তখন সেভাবে টাকাটা আনার ব্যবস্থা করা হয়। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাদের এখানে প্রাক্তন একজন পররাষ্ট্রমন্ত্রীর হংকং এর স্ট্যান্ডার্ড চার্টারে 16,000 ওনার ইউএস ডলার ছিল, আরো শেয়ার ছিল প্রায় 16 লক্ষ শেয়ার। তা আমরা যখন ওখানকার হংকং পুলিশ আমাদেরকে ইনফর্ম করলো এই টাকাটা আমরা রাখতে পারছি না। আপনারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন, বিদেশের ব্যাংকের কিছু নিয়ম কানুন আছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক অপারেট ট্রানজেকশন না হয় তাহলে এটা গভর্নমেন্ট বরাবরে অলরেডি ভেস্ট হয়ে যায়। যেমন গ্রেট ব্রিটেনও আছে, ইউকে তো আছে, ব্যাংক অফ ইংল্যান্ড, ন্যাটওয়েস্ট ব্যাংক, এসব ব্যাংকের কিছু প্রভিশন আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড হংকংয়েরও সেটা ছিল। হংকং পুলিশ আমাদের যখন বললো আপনাদের এই মোর্শেদ খান এবং তার ফ্যামিলির টাকাগুলা, শেয়ারগুলা আমরা আর ইনজাংশন দিয়ে রাখতে পারছি না, আমাদের ল কভার করছে না, তোমরা কিছু একটা করো, তখন সে ফ্যাক্সের সূত্র ধরে আমরা আমাদের মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আন্ডার দ্য মানি লন্ডারিং আইন সেখানে একটা দরখাস্ত দিলাম। আমাদের কোর্ট ওই ব্যাংকের টাকার উপর একটা ইনজাংশন দিল। তখন আমরা এটা চিঠি পাঠিয়ে দিলাম, ব্যাংক আমাদের কোর্ট অর্ডার দিয়েছে, সেই চিঠির সূত্র ধরে, কোর্টের আদেশের সূত্র ধরে ওই টাকা শেয়ারগুলো এখনো কিন্তু ইনজাংক্টেড আছে এবং হাইকোর্ট করেছিল, হাইকোর্টও কিন্তু ট্রায়াল কোর্টের জাজমেন্ট অ্যাফার্ম হয়েছে। দিস ইজ ওয়ান প্রসেস। আরেকটা প্রসেস হলো, ধরেন মামলা শেষ হয়ে গেল, আমরা টাকা এখন আনবো। নেটওয়েস্ট ব্যাংকের 2 কোটি টাকা, গিয়াসুদ্দিন আল মামুনের একটা মানি লন্ডারিং কেস, সেটা ওনার সাজা হয়েছে 7 বছর। 7 বছর সাজা হওয়ার পরে আপিল করেছে, আমরা ইনফরমেশন পেয়ে দিয়েছি, রায়ের কপি পাঠিয়েছি। তখন ওনারা করলো কি, ওখানে বললো যে এই মামলা তো স্টে আছে, কাজে এই টাকা তো আমরা রাখতে পারবো না। তখন আমরা বললাম যে স্টে আছে, অ্যাপিল পেন্ডিং ফর হিয়ারিং। ওনারা বললেন আমাদেরকে কাগজ দেখান, আমরা কাগজ পাঠিয়ে দিলাম, সেটা ইনজাংশন আছে। কিন্তু এই টাকাটা আমি তখনই আনতে পারবো আফটার ফাইনাল প্রসিকিউশনের পরে, যখন দেখা যাবে আপনার ওই সে কনভিক্টেড হয়ে গেল, তখন আমার টাকাটা আনা খুব ইজি। আর আরেকটা কিছু আনক্লেইমড কিছু অ্যামাউন্ট আমরা পেয়েছি সিঙ্গাপুরে, আমি ব্যক্তির নাম মেনশন করবো না, কাকে আহত করার দরকার নেই। সেখানে প্রায় কয়েক হাজার বিলিয়ন ইউএস ডলার সিঙ্গাপুরে একটি ব্যাংকে আছে। ওই ভদ্রলোকের একজন, আমি বলছি একজনের, ওই ভদ্রলোকের বিলিয়ন ডলার, ওই ভদ্রলোকের যে কোনো একটা মামলা ট্রায়ালে ওনার ডেথ সেন্টেন্স হয়ে গেছে বাংলাদেশে। তো এখন আমরা সেগুলো সার্চিং করছি কিভাবে ফাইন্ড আউট করা যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ওই ইউএস ডলারটা কেউ ক্লেম করছে না। ক্লেম যদি না করে, ধরেন আমার বাবা মারা গেল বা আমি মারা গেলাম, আমার সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমি নমিনি করে গেছি আমার ওয়াইফ বা আমার ছেলেকে। এখন নমিনিরাই তো ওই টাকাটা নেবে, ওইখানেও সেই নিয়ম, কিন্তু ওই টাকাগুলোর ক্ষেত্রে কোনো নমিনি নাই। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ওনার ছেলে বা ওয়াইফ, ওনারা কেউ এটাকে ক্লেমও করছে না, আমরা টাকাটা আনতে পারছি না, হ্যাঙ্গিং হয়ে আছে। মানে একটা পিকুলিয়ার সিচুয়েশন। হয়তো তাদের লয়ার অ্যাডভাইস দিয়েছে, তুমি যদি টাকাটা ক্লেম করো, দুদক তোমাকে নোটিশ দিবে, তুমি কিভাবে টাকাটার মালিক হলা।
ওই টাকাটা ওভাবেই আছে, কিন্তু আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করছি। আমাদের দেশের আইন, সিঙ্গাপুরের আইন, এমএলএর আইন, তারপরে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের আইন, টাকাটা কিভাবে আনা যায়। এবং সিঙ্গাপুর গভর্নমেন্টকে অলরেডি ইন্টিমেশন দেওয়া হয়েছে এটা আমার দেশের টাকা, কিন্তু উনি বলছে তোমার দেশের টাকা হলে তো হবে না, ইউ শো আস, কিন্তু আমার টাকাটা সিকিউরড আছে। এটা হলো একটা বিষয়, আমি টাকাটা আনতে পারি কিভাবে। আরেকটা যেটা ভাইটাল ইস্যু, ব্যক্তিকে কিভাবে আনা যায়। এই যে ব্যক্তিকে আনা বা শাস্তি দেওয়া, তারা সকলেই যে ওখানে আছে এমন শাস্তি না। তো দিবে না, শাস্তি দিবে আদালত, এবং পলাতক অবস্থাও কিন্তু শাস্তি দেওয়া যায়, সেটা কোনো বড় বিষয় না। আইনে প্রভিশন আছে, তাকে যদি আমি পেপার নোটিফিকেশন করে, গ্যাজেট নোটিফিকেশন করে নির্দিষ্ট সময়ের মধ্যে সে যদি হাজির না হয়, তাহলে আদালত ওই অ্যাবসকন্ডিং অবস্থায় তার ট্রায়াল করতে পারবে, তাকে সাজা দেওয়া যাবে। কিন্তু আমি সাজা দিলাম কাগজে, ব্যক্তিকে আনতে পারলাম না, সে আনার প্রভিশনটা কি? সে আনার প্রভিশন হলো এক্সট্রাডিশন ট্রিটি থাকলে ভালো, এক্সট্রাডিশন ট্রিটি না থাকলে সম্ভব না নর্মালি। এক্সট্রাডিশন ট্রিটি সব দেশের সঙ্গে আমাদের নাই। সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বিসমিল্লাহ গ্রুপ, একটা জনতা ব্যাংকের একটা সিরিয়াস ফিনান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং এর। বিসমিল্লাহ গ্রুপের ওনারা যখন ট্রায়াল চলছে, চলাকালীন সময় ওনার পুরা ফ্যামিলি দুবাইতে চলে যায়। ইন দি মিন টাইম ট্রায়াল হয়, ট্রায়ালের সাজা হয়ে যায়। ওই সাজার মধ্যে কয়েকজন ছোটখাটো কর্মচারীও ছিল। ওই ছোটখাটো কর্মচারী তারা হাইকোর্টে অ্যাপিল করেছে। তখন আমরা দেখলাম যে এটা একটা মোক্ষম সময়, হাইকোর্টকে আমরা অ্যাবসকন্ডিং এর ব্যাপারে কিছু ইন্টিমেশন দিই। তখন আমরা হাইকোর্টকে পুরো ইন্টিমেশন দিলাম। হাইকোর্ট থ্রু ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনার জন্য একটা ডিরেকশন দিয়েছে, আমরা ইন্টারপোলকে ওটা পাঠিয়ে দিয়েছি। এই সর্বশেষ পিকে হালদারের বিষয়ে কিন্তু ইন্টারপোলকে দেয়া হয়েছে এবং কাগজ দেওয়া হয়েছে। ইন্টারপোল বলছে তুমি আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাও, তোমার কোর্টে যে অ্যারেস্ট ছাড়াও তাকে ধরতে পারবে সেটা দেখাও, এবং আমাকে যেটা ক্রেডিবল কাগজ সে কাগজগুলো দাও। তো সবকিছু মিলে মোদ্দা কথা এটাই, আনা যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আইনের বাইরে কিছু করার এখতিয়ার আমাদের নাই। আমি একটু আবার সাগরের কাছে আসতে চাই। একটু আগে যেটি বলছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম, যে এক্সট্রাডিশন ট্রিটি যদি থাকে, বন্দি বিনিময় চুক্তি থাকলে পরে অপরাধীদেরকে বা মুদ্রা পাচারকারীদেরকে আনা সম্ভব। তো এক্ষেত্রে আমরা একটু অন্য ইস্যু আলোচনা করতে চাই। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কানাডায় আছেন বা পৃথিবীর অন্যান্য দেশে আছেন এরকম কয়েকজন। সেখানে বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও আনা যাচ্ছে না, কারণ মানবাধিকারের ইস্যু, সেখানে মৃত্যুদণ্ড হবে, এটা সেটা। অর্থ পাচারের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা আছে কিনা সাগর, যদি একটু সংক্ষেপে ছোট করে বলেন। অর্থ পাচারের ব্যাপারে কানাডার সঙ্গে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যায়নি যে কাউকে কানাডা থেকে বাংলাদেশ সরকার ফেরত চেয়েছে। বাংলাদেশ কেবলমাত্র নূর চৌধুরীকে ফেরত চাওয়া নিয়েই একটি প্রক্রিয়া সেখানে আছে, এবং সেই জায়গাটায় কানাডিয়ান আইন, আদালত এবং বাংলাদেশের অবস্থানের মধ্যে একটু ভিন্নতা আছে, সেটি আইনের প্রসঙ্গ। কিন্তু আমরা মনে করেছি যে আমাদের আইনজীবীরা, এখানকার যারা এক্সপার্ট, যাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বিভিন্ন সময় সরকারকে দেখিয়েছেন যে কানাডিয়ান আদালতের ভিন্ন একটি রায়কে কাজে লাগিয়ে কিভাবে নূর চৌধুরীকে ফেরত নেওয়ার বিষয়টি ত্বরান্বিত করা যায়। কিন্তু অর্থনৈতিক বিষয়ে এইরকম কোনো পর্যায়ে কাউকে নিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়নি। ডক্টর মজুমদার, আপনার কাছে আসছি, বদিউল আলম মজুমদার, যে এই যে টাকা পাচারের যে গল্প আমরা এতক্ষণ শুনলাম, এইসব কাহিনী ঘটছে, এগুলো তো অনেকদিন আগে থেকে ঘটছে। সেই বিএনপির আমলে আমরা শুনেছিলাম আরাফাত রহমানের টাকা পাচার হয়েছে, সেগুলো ফেরত আনা হয়েছে, এবং তারপরে একটু আগে গিয়াসউদ্দিন আল মামুনের কথা শোনা গেল। এবং এখনকার সময় আমরা শুনছি যে এই সরকারের ভিতরে অনেক লোকজন যারা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন, ক্যাসিনো ইত্যাদি, তাদের টাকা পাচারের অভিযোগ রয়েছে। রাজনীতিবিদ বাইরে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, তাদের টাকা পাচারের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। তো এই আপনার কাছ থেকে একটু এই বিশ্লেষণটা জানতে চাই যে আসলে কেন এই প্রবণতাটা বাড়ছে দিন দিন। সরকার তো কঠোর হচ্ছে, আমরা যতটুকু দেখতে পাই বাইরের থেকে, যে সরকার বলছে তারা কঠোর হচ্ছে, নো টলারেন্স, জিরো টলারেন্স কাজ করছে, দুর্নীতি কমিশনের আইনজীবী বললেন যে তারা কাজ করছেন। তাহলে এই প্রবণতা বাড়ছে কেন? আমার মনে হয় যে বিচারহীনতার একটা সংস্কৃতি আমার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই আমাদের অনেক ব্যক্তিরা অর্থ পাচারের সাথে যুক্ত, অনেক ব্যক্তিরা দুর্নীতির সাথে যুক্ত, অনেক ব্যক্তিরা অনেক অপকর্মের সাথে যুক্ত। তো এই এমন সব কিছু কিছু বিচারের আওতায় আসায়, সেগুলোই বিচারের আওতায় আসায় যেগুলো ওইসব ব্যক্তিরা যদি কারো ওই যে স্টেপ অন রং টোজ, অথবা কোনোভাবে প্রচার হলো, কিংবা কারো রোশানয় পড়লো, এই প্রচারের কারণে এরা ধরা পড়ে। কিন্তু তাদের পেছনে যারা এই যে
মাস্টার মাইন্ড, হ্যাঁ মাস্টার, ওই যে রুই কাতলা, গডফাদার, গডফাদার রুই কাতলা। এই যেমন ওই যে কি গোল্ডেন মনিরের পেছনে বলা হচ্ছে যে একজন একজন প্রতিমন্ত্রী আছে, কিন্তু তার নাম কিন্তু নাই। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এটা একটা কারণ। কিন্তু এই যে দুই একজনকে ধরার মাধ্যমে সরকার দাবি করছে যে হ্যাঁ তারা কঠোর হচ্ছে, তারা ব্যবস্থা নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এটা এই যে যারা অন্যায় করছে তাদেরকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যে এটা বন্ধ করতে হবে, প্রিভেনশন। তো এই জন্য যে সকল পরিবর্তন দরকার, সিস্টেমিক পরিবর্তন দরকার, ওই যে গর্ত পুরানো, গর্ত দিয়ে আপনি পড়ে যান, সেগুলোর সেই কোনো পরিবর্তন আনা হচ্ছে না। না, কিন্তু সরকারি কর্মচারীদের কথা যদি বলেন, তাদের বেতন গত 20 বছরে তো 6 গুণ বেড়েছে। হ্যাঁ, 6 গুণ বেড়েছে। এই যে তাদেরকে ওই বিনা সুদে গাড়ি কেনার অর্থ দিয়েছে, কিন্তু তারা ওই অর্থ নিয়েছে, গাড়িও কিনেছে, পরিবার ব্যবহার করে, তারা আবার সরকারি গাড়ি ব্যবহার করে। কারণ এর তো তাদেরকে যদি বিচারের আওতায় আনা যেত এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, তাহলে কিন্তু এটার অবসান ঘটতো। আর এটার যে সিস্টেমিক পরিবর্তন, এটা যদি না হয় তাহলে কিন্তু এটা চলতেই থাকবে। এই 2-4টা ধরা পড়বে, কিন্তু ওই যে তাদের পৃষ্ঠপোষকরা বাইরে থেকে যাবে এবং এর কোনো ওই যে ব্যবস্থা নেওয়া হবে না যাতে এটার পুনরাবৃত্তি না ঘটে। তো এই কারণেই এটা ঘটছে। এবং বহু উদাহরণ আছে। এখনই কিছুক্ষণ আগে দেখলাম আসলামুল হকের এই যে কাহিনী, তিনি নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ছিলেন এবং আমি নিজে লিখেছি যে তিনি তার সরকারের সাথে ব্যবসায়িক সম্পর্কে অনেকগুলো খবরের কাগজে এসছে, কিন্তু তিনি নমিনেশন পেয়েছেন এবং মনোনয়নপত্র ওই যে তার ইয়ে হয়েছে, এই যে বৈধ হয়েছে এবং তিনি এমপি হয়েছেন। তারপরে আমাদের আরেকটা, এই যে এগুলো পাবলিক ইনফরমেশন তাই বলছি, এই যে আমাদের নির্বাচন কমিশন অর্থ করে পকেটস্থ করেছে তাদের, এবং এগুলো এ নিয়ে ব্যাপক প্রচার হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি। তো তাহলে যদি অন্যায় করে পার পেয়ে যাওয়া যায়, অন্যায় উৎসাহিত হবে, এটাই তো স্বাভাবিক। অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনি যদি একটু বলেন যে উনি বলছেন, বলার চেষ্টা করছেন ডক্টর বদিউল আলম মজুমদার, যে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং সে কারণে যারা দুর্নীতি করে বা টাকা পাচারের সঙ্গে জড়িত তারা নিজেদেরকে এক ধরনের ইনডেমনিটির আওতায় আছে বলে ভেবে নেয়। তো আপনারা তাহলে কি করছেন আসলে? উনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে হয়তো ওনার অ্যাঙ্গেলে উনি ঠিকই বলেছেন, বাট বিচারহীনতার সংস্কৃতি, এটা আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। দেখুন, 16টা মানি লন্ডারিং কেসে কনভিকশন হয়েছে, এখনো প্রায় 70-80টা ইনভেস্টিগেশন ইনকোয়ারি চলছে। আর একটা কমিশন, একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি ভালো কাজ আশা করতে চান, তার একটা লজিস্টিক সাপোর্টের দরকার আছে। এভরিডে আমরা ফিনান্সিয়াল ক্রাইমের নিউজগুলো পড়ছি, অনলাইন থেকে পড়ছি, নিউজ পেপার থেকে পড়ছি, ইলেকট্রনিক মিডিয়া থেকে পড়ছি, কিন্তু আমাকে তো লজিস্টিক সাপোর্ট থাকতে হবে। আমি তো জ্যানতেন প্রকারে কাগজের উপর ভিত্তি করে একটা এফআইআর লঞ্চ করতে পারবো না। আমাকে ডাটা জোগাড় করতে হবে, ডাটার ভিত্তিতে আমাকে অনুসন্ধান, এফআইআর, ইনভেস্টিগেশন। তার উপর দুর্নীতি দমন কমিশন যখন চার্জশিট দিয়ে দেয়, আদালতে অভিযোগপত্র দাখিল করে, তখন কিন্তু দুর্নীতি দমন কমিশন ফাংটাস অফিসিও, ওর কাজ হলো আদালতে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে মামলাটা প্রমাণ করা, তখন চলে যায় আদালতের এখতিয়ারে। এবং আপনি জানেন, দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা স্টেপ উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করা হয়। এটা বদিউল আলম সাহেব আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রত্যেকটা অর্ডার, ইভেন কি কমিশন যদি একটি নোটিশ ইস্যু করে, আপনি আসেন, আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছি, সেটা আদালতে চ্যালেঞ্জ হচ্ছে, আমার অনুসন্ধান চ্যালেঞ্জ হচ্ছে, এফআইআর চ্যালেঞ্জ হচ্ছে, ইনভেস্টিগেশন চ্যালেঞ্জ হচ্ছে। এই যে সময়, কিন্তু দুর্নীতি দমন কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আইন সংশোধন করে তো করা হয়েছে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন লাগবে, করা হয়েছে অনেক কিছু কমিশনের নতুন আইনে। একটু মিস্টার মাহমুদ, আমি একটু আপনি ইনফরমেশনের জন্য বলি, ওটা হলো সেকশন 33A, ওইটা হলো 32-এর ক, সরি 32A, 32 ক দিয়ে সেটা আইনটা করা হয়েছিল 2013 সনে, যদি ভুল না হয়। সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে, আদালত সেটাকে বাতিল করে দিয়েছে। এবং আদালত বাতিল করে দেওয়ার পরে একজন সরকারি কর্মচারীর জন্য যে প্রভিশন, কমিশনের অনুমোদন, ঠিক সাধারণ নাগরিকের জন্য একই প্রভিশন। দুর্নীতি দমন কমিশন অবভিয়াসলি অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। আর যদি রিসেন্টলি যে চার্জশিটগুলো দেওয়া হলো, আপনি দেখেন খুব সেন্সিটিভ, ইসমাইল হোসেন সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, এদের চার্জশিট তো অনুমোদন হয়ে গেল গত 2-3 দিনের মধ্যে। এবং ওই চার্জশিটের ভিতরে যে ম্যাটেরিয়াল
ডিটেলস গুলো আসছে ওগুলো তো খুবই ডেঞ্জারাস। মানে আপনার কি পিকে হালদার এদেরকে তো পুরো ছাড়িয়ে গিয়েছে। যদিও আমি এটা অ্যাজ এ প্রসিকিউটর এটা ডিসক্লোজ করা ঠিক না, আমার কাছে ওনার অপিনিয়ন চেয়েছিল এটা লন্ডারিং এর অফেন্সটা কিভাবে ডেভেলপ করে, আমি লিখিত অপিনিয়ন দিয়েছি। এটা খুব ডেঞ্জারাস অ্যাপ্রোচ। আমি এটা একটু কারা যুক্ত করতে চাই। ওকে, যদি এই যে উনি লজিস্টিক সাপোর্টের অভাব বলছে, তো লজিস্টিক সাপোর্ট অভাব কেন? সরকার যদি আসলে আন্তরিক হয়, যদি বিচার করতে চায়, তাহলে কেন কেন লজিস্টিক সাপোর্ট দেয় না? আমি শুধু তাই নয়, না, আমি একটু শেষ করি। মিস্টার আমি একটু মজুমদার শেষ একটু করি। কথা বলি, আমি আমাকে জি। একটা মিনিট একটু সময় দেন। জি, দেখেন, অ্যাডভোকেট দুর্নীতি- খুরশিদ শেষ হ্যাঁ, করুন। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন যে কয়েকটা উইং আছে, আমার অ্যাসেসমেন্টে বর্তমানে মানি লন্ডারিং উইংটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত। বাট কিন্তু আপনি যেভাবে ফিনান্সিয়াল ক্রাইম গুলো ডেভেলপ হচ্ছে, নেচার অফ ক্রাইম যেভাবে ডেভেলপ করে যাচ্ছে, সেই সঙ্গে আপনার যারা ইনভেস্টিগেটিং অফিসার, ইনকোয়ারি অফিসার, তাদেরকে কিন্তু ওভাবে ডেভেলপ করতে হবে। এখন আমি তো মনে করি এখন সময় আসছে ইনভেস্টিগেটিং অফিসার, হি মে বি গভর্নমেন্ট, মানে সরকারি ইনভেস্টিগেশন করুক আর দ্রুত করে ইনভেস্টিগেশন করুক, ওদেরকে বিসিএস ক্যাডার পর্যায়ে সমপর্যায়ে সম্পূর্ণ যদি উচ্চশিক্ষিত না হয় তাদের পক্ষে সম্ভব না। ফিনান্সিয়াল ক্রাইম, এই যে ব্যাংকিং ফ্রড গুলো হচ্ছে, সাইবার ক্রাইম গুলো হচ্ছে, আপনি ট্র্যাডিশনাল ইনভেস্টিগেটিং অফিসার দিয়ে এইসব ইনভেস্টিগেশন করাতে পারবেন না, পারলেও পুরো আপনার একেবারে শেষ হয়ে যাবে। আপনাকে সেই ধরনের সফিস্টিকেটেড লেখাপড়া দিয়ে, সেই ধরনের হাইলি কোয়ালিফাইড ছেলেকে দিয়ে এই পজিশন গুলোতে আনতে হবে। সেভাবে আমার কথাটা আমি শেষ করতে পারিনি। আমি বলতেছিলাম হ্যাঁ, যে সরি যে যে সরকার যদি সত্যি আন্তরিক হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি সর্বাত্মক অভিযান, যে জিরো টলারেন্স যদি হয়, তাহলে সরকার কেন ইয়ে দেবে না, সহায়তা করবে না? আর আরেকটা হলো, এই যে আইনটা কেন পরিবর্তন করলো? যদি সরকার যদি আসলে আন্তরিক হয়, আমি শুধু দুর্নীতি দমন কমিশনের কথা বলছি না, আমি সরকারের কথা বলছি। আরেকটা হলো, এই যে অনেক বড় বড় দুর্নীতির কথা, আমি যে নির্বাচন কমিশনের কথা, এটা তো প্রথম আলোতে একবারে প্রথম পৃষ্ঠায় এসছে। তো কই দুর্নীতি দমন কমিশন তো এবারে ব্যবস্থা নিতে পারতো। আর দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে, এবং হ্যাঁ, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ মামলার কথা বলেছেন, কিন্তু একটা এই যে পারসেপশন, এটা জনগণের মধ্যে পারসেপশন, তারা চুনোপুটির বিরুদ্ধে যায় কিন্তু রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, এইরকম একটা পারসেপশন। ওই যে এটা যে পুরোপুরি সত্য তা নয়, কিন্তু এই যে অনেকগুলো তো আসে, খবরের কাগজে আসে, এবং অনেকগুলো ওই যে আমাদের জানা, এই যে আজকে যে আসলামুল্লাহ ডক্টর মজুমদার, আপনাকে একটু সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় আমার কথা শেষ। আমি একটু রিপ্লাইটা দিচ্ছি মিস্টার মামুন, যদি অ্যালাউ করেন। প্লিজ আপনি আপনার উত্তর শুনতেই চাই আমরা। না, আপনার মিস্টার মজুমদার যে কথাটা বলছেন পাবলিক পারসেপশন, এটা আমি কনসিড করছি, দ্যাটস ট্রু। এখন এটা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব আমার কাজের মাধ্যমে পাবলিক পারসেপশনটা ক্লিয়ার করতে হবে। না, আমার যেটা কাজ সেটা ট্রান্সপারেন্ট, এটা আমাদের দায়িত্ব, আমরা সেটা করে যাচ্ছি। হয়তো মিস্টার মজুমদার 2 বছর পরে এই কথাটা হয়তো রিভিউ করতে পারেন, আমার মনে হচ্ছে। আই হোপ সো। না, এখন আমি একটু তর্ক করতে চাই এখানে, মানে তর্কের মতো করেই বলতে চাই যে পারসেপশন দিয়ে তো আর আদালত বা বিচার ব্যবস্থা চলতে পারে না। পারসেপশন তো অন্য অনেক রকম হতে পারে। এখন ধরা যাক যে আজকে সংসদ সদস্য, কাউন্সিলর, অমুক তমুক এইসব ছোটখাটো নেতা ধরা পড়ছে, তাদেরকে ধরার কারণে মানুষ বলছে না এদের পেছনে রাঘব বোয়াল আছে। এখন কালকে মন্ত্রী ধরা পড়লে বলবে না এটাও রাঘব বোয়াল না। সেই পারসেপশন বিচার করে তো আর বিচার কাজ চলবে না। বিচার কাজ চলবে তথ্য প্রমাণ উপাত্ত পরিসংখ্যানের ভিত্তিতে। সেই জায়গাতে সেই তথ্য প্রমাণ উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কতখানি স্পষ্টভাবে কাজ করতে পারছে, কতখানি শক্তি আছে, কতখানি আন্তরিকতা আছে, সেটি হচ্ছে প্রশ্ন। আমি একটু সাগরের কাছে যেতে চাই। সাগর, আপনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের যে কাজকর্ম দূর থেকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, তাতে আপনার কাছে কি মনে হয় সংস্থাটি কি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আসলে, মানে কথা শুনতে হ্যাঁ, সেটা হচ্ছে যে গত শেষ করবো আপনার প্রশ্ন দিয়ে, অ্যাডভোকেট খুরশিদ আলমের উত্তর দিয়ে শেষ করবো। আপনি প্রশ্নটি করুন সাগর। গত 1 বছর আমরা যখন সামাজিক আন্দোলন করি অর্থ পাচারের বিরুদ্ধে, আমরা বেশ কয়েকজনকে পেয়েছি যাদের দেশ ত্যাগের উপর দুদকের নিষেধাজ্ঞা ছিল। ওই ধরনের চিঠিপত্র আমরা দেখেছি, পত্রিকায় নিউজ দেখেছি, এবং তাদেরকে আমরা কানাডাতে, টরন্টো শহরে এখানে বাড়িঘর করে এখানে হাঁটতে বেড়াতে দেখেছি। আমরা অনেক সময় এই প্রশ্নটার উত্তর খুঁজেছি, এটি কি করে সম্ভব। তো এই জায়গাটায় মনে হয়েছে যে দুদক কাজ করছে, দুদকের চিঠি ইস্যু হচ্ছে, এবং দুদকের চিঠি থাকা অবস্থায়, নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তিনি বহাল তবিয়তে কানাডায় চলে আসছেন, কানাডায় এসে এখানে লেনদেন করছেন, বাড়িঘর কিনছেন। এটি কি করে সম্ভব? আমি এই প্রশ্নের উত্তর যদি পাই, তখন আমরা কিন্তু এক ধরনের একটা জায়গায় দাঁড়াতে পারি যে হ্যাঁ, দুদকের কাজ। শওকত আলী সরকার সাহেব একদম যেটা রাইটলি বলেছেন, যেমন আমি পিকে হালদারের এক্সাম্পল দিচ্ছি, উনি হয়তো ঘুরতে দেখেছেন মিস্টার হালদারকেই মনে হয় আমার। হালদারকে না, কারণ হালদার ছাড়া আমার আছে, হালদার ছাড়া আমি আরো 3 জন, আমি
নাম বলাটা ঠিক হবে কিনা, কিন্তু নাম বলা ঠিক হবে না, ঠিক আছে, আমরা নাম শুনতে চাচ্ছি নাম না। বলার দরকার নাই, মানে আমরা হ্যাঁ, জানি যে দুর্নীতি যারা- দমন কমিশন হালদারকে যখন চিঠি দিয়ে ল্যান্ড পোর্ট, এয়ারপোর্ট, কাস্টম সব জায়গায় ভিজিল্যান্ট চিঠি দিয়েছে, সেই চিঠির সূত্র ধরে প্রত্যেকটা জায়গায় সার্ভিলেন্স টিম ছিল, কিন্তু এরপরেও সে চলে গেছে, সেটাই বাস্তবতা, দ্যাটস ট্রু। আর বাকি যারা যেতে পারেনি ওনারা এসে হাইকোর্টে রিট করেছে, রিট করে হাইকোর্ট থেকে পারমিশন নিয়েছে। হাইকোর্টে আমরা বলি যে ওনার বিরুদ্ধে মামলা আছে, পেন্ডিং আছে। হাইকোর্ট আমাদেরকে বলে একটা লোকের ট্রাভেল ব্যান করার ক্ষমতা তো আপনার নাই। তখন তার ভিন্ন অজুহাত ধরে সে সিঙ্গাপুরে যাবে, ডাক্তার দেখাবে, প্রেসক্রিপশন দেখায়, তখন ফর দ্য টাইম বিং কিছু সময় পারমিশন দিচ্ছে, 2 মাস পরে এসে তুমি রিপোর্ট করবা। কিন্তু ইদানিং যদি ইনভেস্টিগেশন পেন্ডিং থাকে হাইকোর্ট মানে সেটাও দিচ্ছে না। এই ধরনের অনেকের যাওয়া আমরা বন্ধ করতে পারছি। তবে ওই যে মিস্টার মজুমদারের ভাষায় রুই কাতলা বড় রাঘব বোয়াল, ওদের কয়েকজনকে ঠেকানো যায়নি, দ্যাটস ট্রু, সেটা তো আমরা দেখতেই পাচ্ছেন আপনারা। আর মিস্টার মামুন যে কথাটা বললেন, আমি একটু ছোট্ট করে আপনার সঙ্গে উইথ ডিউ রেসপেক্ট দ্বিমত পোষণ করব। আইন চলবে, বিচার চলবে তথ্যপত্রের ভিত্তিতে, দ্যাটস ট্রু, বাট আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। পাবলিক পারসেপশন একটা বিশাল ব্যাপার। জনমত ইজ দ্য হাইয়েস্ট ল। আমাকে জনমতকে সমীহ করতে হবে, পাবলিক পারসেপশনটা আমাকে কগনিয়েন্সে নিতে হবে। একটা রিক্সাওয়ালা কি বলছে সেটাকে আমাকে খুব গুরুত্ব সহকারে নিতে খুব হবে। ভালো কথা অ্যাডভোকেট। জি অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনি যেটা বললেন আমি যদি এটি তর্কের খাতিরে মেনেও নেই যে পাবলিক পারসেপশন আপনারা বিবেচনায় নিয়ে কাজ করবেন, তাহলে পাবলিক পারসেপশন হচ্ছে এই যে সম্রাট বলেন, জি.কে. শামীম বলেন, আরো যা যা আছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে বছরের পর বছর ধরে এরা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, লাগামহীন ভাবে তাদের অর্থ বেড়েছে, প্রতিপত্তি বেড়েছে, প্রভাব বেড়েছে। যখন তাদের দলের ভিতরে কোনো একটা কোণঠাসা অবস্থায় পড়েছে, তখন তার বিরুদ্ধে র্যাবের অভিযান হয়েছে, তার কাছে অবৈধ পিস্তল পাওয়া গিয়েছে, ইয়াবা পাওয়া গিয়েছে, মদের বোতল পাওয়া গিয়েছে, এবং তারপরে র্যাব সেখান থেকে কারি টাকা উদ্ধার করেছে। তার আগ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোথায় ছিল? কোথায় তাদের ইনভেস্টিগেশন? কোথায় তাদের ইনকোয়ারি? কোথায় তাদের তদন্ত? জি, দেখুন, যারা ধরা পড়েছে ক্যাসিনো বিরোধী যে একটা অভিযানে, তাদের 130 এগেইনস্ট ইনকোয়ারি পেন্ডিং ছিল দুর্নীতি দমন কমিশনের। আর একটা জিনিস আপনি দেখেন, যখন ক্ষমতা থেকে আউটস্টেট হয় তখনই তথ্যপত্র পাওয়া যায়। ক্ষমতা থাকা অবস্থায় তথ্যপত্র সংগ্রহ করা অত্যন্ত কঠিন ব্যাপার আমাদের মতো দেশে। তার মানে তো 10 বছর 11 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা আছে, এদের কোনো তথ্যপত্র আপনারা পাবেন না? আওয়ামী লীগের 11 মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, হুইপ ইনক্লুডিং হুইপ, তাদের এগেইনস্টে আপনার ইনকোয়ারি চলছে, তাদেরকে ডাকা হয়েছে। এবং লাস্ট গভর্নমেন্টের 2জন মিনিস্টারকে ডাকা হয়েছে। আপনি কিন্তু এটা প্রেজেন্ট গভর্নমেন্টের যারা মেম্বার অফ পার্লামেন্ট তারাও কিন্তু স্ক্যানের মধ্যে আছে। কাজেই আমরা আগাচ্ছি। কথা যুক্ত করতে চাই। এই যে দুর্নীতি দমন কমিশনের অবশ্যই তাদের দায়িত্ব আছে, তাদের করণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আছে, সরকারের গুরুত্বপূর্ণ করণীয় আছে, আরো প্রতিষ্ঠান আছে তাদের করণীয় আছে, যেমন এই পার্লামেন্টের করণীয় আছে। ডক্টর মজুমদার, আমি খুবই দুঃখিত যে অ্যাডভোকেট খুরশিদ আলম তো সরকার না, দুর্নীতি দমন কমিশনার না, উনি কমিশনের একজন আইনজীবী, ফলে ওনার কাছে সকল প্রশ্ন করার সুযোগই নেই। আমাদের শেষ করতে হবে। আমরা এই জায়গাটাতে একদম, যেখানে আমরা অর্থ পাচারের জায়গাতে ছিলাম, দুর্নীতি দমন কমিশনের ভূমিকার মধ্যেই রাখতে চাই। অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সক্ষমতা দুর্বলতা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনি যদি শেষ করেন। আমি মনে করি আপনারা একটু আমাদেরকে 2টা বছর সময় দেন। আমরা যেভাবে ইনভেস্টিগেশন ইনকোয়ারি করছি, যেভাবে মামলা পরিচালনা করছি, আশার আলো দেখতে পাবেন। আজকে পর্যন্ত রেট অফ কনভিকশন দুর্নীতি দমন কমিশনের মামলায় 77%। এটা আনথিঙ্কেবল। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম, ডক্টর বদিউল আলম মজুমদার এবং শওকত আলী সাগর আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় একদমই শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে।